বাঙালির শত্রু কারা? বাঙালির শত্রু বলতে আমরা অনেকেই বলি বহিরাগত বা বাইরে থেকে আসা যে মানুষগুলো তারাই শত্রু। না, ঘর শত্রু বিভীষণও আছে। আপনি ভাববেন আমি বিজেপির কথা বলছি শুধু, না, বিজেপির কথা নয়। তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিআইএম, বামফ্রন্টের সমস্ত শরিক দল, কংগ্রেস, সকলেই কিন্তু বাঙালির শত্রু হয়ে কাজ করছে। ভুল শুনছেন? না, একটুও ভুল শুনছেন না। বাঙালির শত্রু, মূল শত্রু কিন্তু এরাই। এরাই কিন্তু এই যারা বহিরাগত তাদের প্রশ্রয় দিয়েছে দিনের পর দিন, কালের পর কাল। দেখুন, বাঙালির সাথে শত্রুতা শুরু হয়েছিল সেই বাম আমল থেকে। বাম আমলে কিভাবে বাঙালির শত্রুতা শুরু হয়েছিল এবং সেই ট্র্যাডিশন কিভাবে আজও চলছে, সবটাই আজকে আলোচনা করব এক্স ফ্যাক্টরে। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখছেন এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। বাঙালির শত্রুকে আজকে আমরা খুঁজে দেখব। বাঙালির শত্রু কারা? বাঙালির শত্রু কি শুধু বাইরের লোকেরাই, যারা বাইরে থেকে এসে বাংলায় বেশ হম্বিতম্বি চালাচ্ছেন তারাই? না। কেন এরা হম্বিতম্বি চালান সেই কারণটাও তো দেখতে হবে। একটু পেছন থেকে চলে যাই। বামেদের সময়ে ৮০ দশকের মাঝামাঝি সময় থেকে এই বাঙালির শত্রুরা কিন্তু শাখা প্রশাখা বিস্তার করতে শুরু করে। প্রথমেই বাংলার শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দেয় এরা। বাংলার শিক্ষা ব্যবস্থা কিভাবে ভাঙে? তারা পাড়ায় পাড়ায় কিন্ডারগার্টেন স্কুল খুলতে দিল বামেরা। এই কিন্ডারগার্টেন স্কুল থেকে আস্তে আস্তে বড় বড় স্কুল হলো কোথায়? কাদের স্পন্সরশিপে? এই মারোয়াড়ি গুজরাটি এরা। মারোয়াড়ি গুজরাটি সম্প্রদায় বিভিন্ন জায়গায় স্কুল করে বসতো, বড় বড় স্কুল, এবং সেখানে টাই পরে যেতে হয়, স্যুট পরে যেতে হয়, এয়ার কন্ডিশন ক্লাসরুম, অনেক জায়গাতেই অত্যাধুনিক শিক্ষা ব্যবস্থা, খুব ভালো। কিন্তু সেটা বাঙালির কাছে অ্যাফোর্ডেবল হলো না, মানে মধ্যবিত্ত বাঙালির কাছে। কোথাও ফি ২,০০০ টাকা, কোথাও ৩,০০০ টাকা, কোথাও ৪,০০০ টাকা, কোথাও ১০,০০০ টাকা, কোথাও আরো বেশি। সাধারণ মধ্যবিত্ত বাঙালির পক্ষে সেটা সম্ভব হলো না, কারণ মধ্যবিত্তের আয় সেটা ছিল না। বাঙালি হয়তো প্রাথমিকভাবে পাড়ার কিন্ডারগার্টেন স্কুলে দিল, তারপরে যখন ছেলে বা মেয়ে উচ্চশিক্ষার জন্য হাই স্কুলে ভর্তি হতে গেল, তাদের খরচা চালাতে অপারগ হয়ে গেল বাঙালি। বাঙালি না রইল ঘরকা, না রইল ঘাটকা। আর যারা ওই ইংলিশ মিডিয়াম স্কুল কন্টিনিউ করতে পারলেন, তাদের মধ্যে একটা আসলো আমূল পরিবর্তন, যে বাবারা মায়েরা ছাত্রীদের বা ছেলে মেয়েদেরকে স্কুলে নিয়ে যাওয়া শুরু করলো। তাদের মধ্যে মানে ওই অবাঙালি সম্প্রদায়ের সাথে বাঙালি সম্প্রদায়ের একটা বৈভব দেখানোর রেষারেষি শুরু হলো, একটা মেধা দেখানোর রেষারেষি শুরু হলো। কার ছেলে মেয়ে ভালো, কার মেয়ে ভালো, কার কত সম্পদ আছে, কে গাড়িতে আসছে, কার কত গয়না, কার কত শিক্ষা দীক্ষা, এই নিয়ে একটা রেষারেষি শুরু হলো। এইটা শুরু হয়েছিল বামেদের আমলে। সেই ট্র্যাডিশন কিন্তু এখনো চলছে, এখনো চলছে। বাঙালি ছেলে মেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়লে তারা নাকি উচ্চ শিক্ষিত হয়। ভুল, ভুল এবং ভুল। বাংলা মিডিয়ামে পড়েও বহু মানুষ উচ্চ শিক্ষিত হয়েছে, নোবেলও এনেছে। আবার ইংলিশ মিডিয়ামে পড়ে ওই কল সেন্টারে ৮ ঘন্টা ১০ ঘন্টা বকবক করা এবং কিছুদিন পরে ফ্রাস্ট্রেটেড হয়ে হতাশ হয়ে চাকরি ছেড়ে দেওয়া, এটা অবাঙালিদের মধ্যেই বেশি। এটা বাস্তব সত্য। ইংলিশ মিডিয়ামে পড়লেই ছেলে মেয়ে উচ্চশিক্ষিত হয় এমনটা নয়, কিন্তু তখন মনে গেঁথে দেওয়া হয়েছিল যে ইংলিশ মিডিয়ামে পড়লেই বাঙালি ছেলে মেয়েরা উচ্চশিক্ষিত হবে। তার পাশাপাশি বাংলা মিডিয়াম স্কুলগুলোকে পঙ্গু করার চেষ্টা হয়েছিল। হয়েছে মানে একদম ইচ্ছাকৃতভাবে বাংলা মিডিয়াম স্কুলগুলোকে পঙ্গু করা হয়েছে। সেখানে অত গ্ল্যামার নেই, টাই পরে যাওয়া নেই, কোনো রকম হাওয়াই চপ্পল, একখানা প্যান্ট জামা পরিয়ে দিলেই ছেলে মেয়ে সেখানে যেতে পারে, এরকম একটা ব্যাপার। অর্থাৎ নিম্নবিত্ত বা গরিব এইসব মানুষের স্কুল বলে পরিচিত হতে থাকলো এই বাংলা মিডিয়াম স্কুলগুলো। আমি সব স্কুলের কথা বলছি না, বেশিরভাগ বাংলা মিডিয়াম স্কুলগুলোকে এইভাবে পঙ্গু করে দেওয়া হলো। আর কি করা হলো? মাস্টারমশাইদের রাজনীতিতে অংশগ্রহণ। মাস্টারমশাইরা বাম রাজনীতির সাথে এত জড়িত হয়ে পড়লেন এবিটি এর সাথে, তারা স্কুলটাকেই ভুলে গেলেন। এবং তার সাথে যুক্ত হয়েছিল এই মাস্টারমশাইদের প্রাইভেট টিউশনি। এই সব মিলিয়ে বাংলা মিডিয়াম স্কুলগুলো একেবারে ধ্বংস হয়ে গেল। এখন তো বাংলা মিডিয়াম স্কুলগুলো, বহু স্কুল, সেগুলো মানে পরিকাঠামোগতভাবে ধ্বংস হয়ে গেছে। এমনি তো স্কুলের পঠন পাঠন শিখে উঠেছে, বহু স্কুল বন্ধ হয়ে যাচ্ছে ছাত্রছাত্রীর অভাবে। আবার
স্কুলগুলো বাড়িগুলোর ভগ্নদশা, কোথাও বেঞ্চ ঠিক মতো নেই, কোথাও ব্ল্যাকবোর্ডে ঠিক মতো লেখা পড়ে না, এরকম বহু ইস্যু আছে যেগুলো কিন্তু বাংলা মিডিয়াম স্কুলগুলোকে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর স্কুল বলে পরিণত করেছে। আর এটা শুরু হয়েছিল বাম আমল থেকে এবং এখনো সেটা চলছে। স্কুলগুলোকে আধুনিকীকরণ করা, স্কুলগুলোকে ডেভেলপ করা, এই চেষ্টাটা সরকারের মধ্যে নেই। স্কুলগুলো যে নিজেদের থেকে কারো কাছ থেকে অনুদান নিয়ে কাজ করবে সেই অবস্থাও নেই, সেটাও রাখা হয়নি। এইখান থেকে শুরু হয়েছিল বামেদের আমল থেকে বাংলা স্কুল বা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা। এটা আমরা দেখেছি, আগেও দেখেছি বামেদের সময় শিক্ষা ব্যবস্থা কিভাবে ধ্বংস হয়েছে। এটা তো গেল একটা জিনিস যে এলিট বাবুরা তারা ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, হয়তো উচ্চশিক্ষায় শিক্ষিত করছেন, কিন্তু মধ্যবিত্ত বাঙালি ক্লাস 7-8 পর গিয়ে ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়ামে পড়ানোর মতন আর্থিক সঙ্গতি তাদের থাকছে না। তাদের অবস্থা কিন্তু অর্থনৈতিক অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে ছেলে মেয়েদের স্কুলে পড়াতে গিয়ে। বাংলা মিডিয়াম স্কুল, সরকারি স্কুলে ফিজ লাগে না, সামান্য ন্যূনতম একটা পয়সা লাগে, সেখানে পড়ালে গ্ল্যামার নষ্ট, সেন্ট তমুকে আমার ছেলে মেয়ে পড়ে না, আমার ছেলে মেয়ে ফটর ফটর ইংলিশ বলে না, এটা খুব লজ্জাজনক নাকি? ওই আমার বাংলাটা ঠিক আসে না, এই বলার মধ্যে যে গর্বিত মা বাবা, এই গর্বিত মা বাবাকে গর্বিত করার যে প্রবণতা, এটা বাম আমলেই শুরু করেছিল সিপিআইএম। যাই হোক, এটা তো গেল একরকম শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়া। শিক্ষা ব্যবস্থা ভাঙলে জাতির মেরুদণ্ড ভেঙে যায়, আপনারা সকলেই জানেন। জাতির মেরুদণ্ডটা ভেঙে দেওয়া হলো। তারপরে এই বাম আমলেই মারোয়াড়ি তোষণ কিন্তু ব্যাপকভাবে হলো। আপনি বলবেন এখন হচ্ছে না, এখনো হচ্ছে। অবাঙালি বিহারি তোষণ এখনো হচ্ছে, কিন্তু পশ্চিমবাংলার মূল শত্রু কিন্তু বিহারি না। বিহারিরা এখানে শ্রমের যোগান দেয়, এটা বাস্তব সত্য, কিন্তু মারোয়াড়িরা যারা এখান থেকে পুঁজি নিবেশ করে, এখানে পুঁজি নিবেশ করে, বড় ব্যবসা করে, এবং সেই বড় ব্যবসায় তারা নিজেদের লোকজন রাখে, বাঙালি লোকজন রাখে না। এই যে হলদিরামের শোরুমগুলো দেখেন, বা ভিকারাম চাঁদমালের যে শোরুম দেখেন, বা যত মারোয়াড়ি সংস্থা আছে, সেখানে কটা বাঙালি চাকরি করে? সেখানে বাঙালিদের চাকরি দেওয়া হয় না। এমনকি তারা বুক ফুলিয়ে বিজ্ঞাপন দেয় কাগজে যে বাঙালি কর্মী নেওয়া হবে না। এত বড় স্পর্ধা, বাংলায় ব্যবসা করবে অথচ বাঙালি ছেলে মেয়েদের চাকরি দেবে না, এত বড় স্পর্ধা। এই স্পর্ধাটা আসে কোথা থেকে? আসে রাজনৈতিক মদত থেকে। রাজনৈতিক নেতারা পেছনে থাকলে এই স্পর্ধা দেখানো যায়। হ্যাঁ, তৃণমূল কিন্তু এই সব ব্যবসায়ীদের মদত দেয়, তাদের কাছ থেকে চাঁদা পায় বা কিছু সাহায্য পায়, কিছু একটা পায় নিশ্চয়ই, তা না হলে এত বড় স্পর্ধা দেখায় কি করে? আজকে মহারাষ্ট্র বলুন, গুজরাট বলুন, তামিলনাড়ু বলুন, কেরালা বলুন, সব জায়গায় কিন্তু তাদের ভূমিপুত্র সংরক্ষণের ব্যবস্থা আছে। আমার বাংলায় নেই। আমার বাংলায় 85% বাঙালি থাকে, আর 15% অন্য ভাষাভাষীর লোক থাকে। অন্য ভাষাভাষীর লোক 15%। ধরুন একটা কোম্পানিতে 100 লোক চাকরি করলে সেখানে তো অন্তত 8.5 জন, আমি ধরে নিচ্ছি 8 জন বাঙালির চাকরি করার কথা, 80 জন মার্জনা করবেন, 85 জন বাঙালির চাকরি পাওয়ার কথা, আর 15 জন অবাঙালির চাকরি পাওয়ার কথা। আপনি বলুন তো, এই যে ভিকারাম চাঁদমাল বা হলদিরাম, এইসব যে মারোয়াড়ি সংস্থাগুলো আছে, এই সংস্থাগুলোতে কত শতাংশ বাঙালি আছে জানেন? 0%। এখানে বাঙালি নেওয়া হয় না। এছাড়াও অনেক রকম সংস্থা আছে যেখানে বাঙালি বর্জন করা হয়। কেন বাঙালি বর্জন করা হয়, কেন বাঙালিদের নেওয়া হয় না, সবকিছু নিয়ে আলোচনা করব ছোট্ট একটা বিরতির পর। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the Mother Bengal.
found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালস এ পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। ফিরলাম বিরতির পর। আমরা আজকে আলোচনা করছি বাঙালির শত্রু কারা। আমি কাজের সূত্রে সারা ভারতবর্ষেই ঘুরেছি, সারা ভারতবর্ষেই গিয়েছি। সম্প্রতি কিছুদিন আগে আমি গিয়েছিলাম মুম্বাইতে। মুম্বাইতে আমি যে বন্ধুর ফ্ল্যাটে গিয়ে উঠেছিলাম, সেখানে তিনি মহারাষ্ট্রিয়ান এবং তিনি মহারাষ্ট্রিয়ান ব্রাহ্মণ, তারা নিরামিষ খান। তিনি তার বাড়িতে বাথরুম পরিষ্কার করবেন বলে আরবান ক্লাব বলে একটি সংস্থার অ্যাপে বুক করলেন লোককে। তো একটি লোক এলেন বাথরুম পরিষ্কার করতে। বাথরুম পরিষ্কার করতে এসে তিনি যথারীতি বাথরুম পরিষ্কার করছেন, করা টরা হয়ে গেল। তারপরে তাদের কিছু ফর্মালিটি থাকে। তো আমার সামাও কোনোভাবে ছেলেটিকে দেখে মনে হলো ছেলেটি বাঙালি। তো আমি তাকে বাংলাতেই প্রশ্ন করলাম, আপনি বাঙালি? বলছে হ্যাঁ স্যার আমি বাঙালি। মুম্বাইতে কতদিন? বললো মুম্বাইতে 1 বছর ধরে কাজ করছি। আমি এই কাজ কতদিন করছি? বলছে 8 মাস হলো এই কাজটা করছি। কেন কলকাতায় কাজ নেই? কলকাতায় আমাদেরকে এই কাজ দেওয়া হয় না। কেন? না, কলকাতায় কোম্পানিগুলো আমাদের চাকরি দেয় না। তো এরকম আমি শুনেছি। বাঙালি ছেলেমেয়েরা অকর্মণ্য, বাঙালি ছেলেমেয়েরা কাজ করতে চায় না, বাঙালি মানেই ইউনিয়ন করে, এরকম একটা ধারণা তৈরি করে দেওয়া হয়েছে। অথচ বাঙালি সব কাজ করতে পারে, বাঙালি প্রত্যেকটি কাজ নিখুঁতভাবে করতে পারে, কিন্তু বাঙালি ছেলেমেয়েদের চাকরি দেওয়া হয় না। এইসব পারসেপশন তৈরি করা হয়েছে, এইসব একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে যে বাঙালি ছেলেমেয়েরা কাজ করতে চায় না, বাঙালি ছেলেমেয়েরা ইউনিয়ন করে শুধু, বাঙালি ছেলেমেয়েরা চাকরির আগেই মাইনের খবর নিতে চায়। এটা কিন্তু একেবারেই ভুল ধারণা। আসলে এই সংস্থাগুলো বাঙালিদের চাকরি দিতে চায় না, তারা তাদের প্রভাব বিস্তার করতে থাকে। 15% তারা আছে, তারা 15% থেকে বাড়তে বাড়তে 50% যেতে চায়। 15% আছে, তাতেই তাদের এত রংবাজি। যদি এটা 25% হয়ে যায়, তাদের রংবাজি কোন পর্যায়ে পৌঁছবে? আর এর সব কিছুর মূলে আছে রাজনৈতিক মত। দেখুন, বিজেপি অবাঙালিদের দল, তারা অবাঙালিদের তোষণ করবে, এটা স্বাভাবিক। কিন্তু তৃণমূল যেভাবে রাজনৈতিকভাবে প্রশ্রয় দিচ্ছে অবাঙালিদের, সেটাও কি মেনে নেওয়া যায়? তাদের বিভিন্ন নেতারা, পাড়ার নেতা থেকে শুরু করে রাজ্য স্তরের নেতারা, রাজ্যসভার সদস্য, বিধানসভার সদস্য, লোকসভার সদস্য কেন অবাঙালি হয়? বাংলায় কি যোগ্য লোক নেই? বাংলায় কি যোগ্য প্রার্থী নেই? তাদেরকে নেতা করা যায় না, তাদেরকে মন্ত্রী করা যায় না, তাদেরকে বিধানসভা, লোকসভা, রাজ্যসভার সদস্য করা যায় না? নাকি ওই 15% অবাঙালির ভোট পাওয়ার লোভে 85% বাঙালিকে রিপ্রাইভ করতেই হবে? কেন বাংলায় ডোমিসাইল নীতি চালু করা হয় না? যে কোনো সংস্থা পশ্চিমবাংলায় যারা ব্যবসা করবে, সেই সংস্থায় অন্তত 70% বাঙালি কর্মী নিয়োগ করতেই হবে। যদি এটা মহারাষ্ট্র করতে পারে, যদি এটা গুজরাট করতে পারে, যদি এটা তামিলনাড়ু করতে পারে, কেরালা করতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় কেন পারছেন না? কিসের অব্লিগেশন? মমতা বন্দ্যোপাধ্যায় কি মারোয়াড়িদের ভোট পান? মমতা বন্দ্যোপাধ্যায় কি গুজরাটিদের ভোট পান? না, পান না। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এই সব অধ্যুষিত এলাকায় হারেন। আপনি জানেন যে পশ্চিমবাংলায় এমন বহু ফ্ল্যাট বাড়ি আছে যেখানে বাঙালিদের বিক্রি করা হয় না, বহু জায়গায় বাঙালিদের ভাড়া দেওয়া হয় না। আমি মুসলমানদের কথা ছেড়েই দিলাম, বাঙালি হিন্দুদের পর্যন্ত ভাড়া দেওয়া হয় না, কারণ তারা মাছ মচ্ছি খাতা হয়, বাঁশ লাগতা হয়। আরে বাঁশ লাগতা হয় তো দেশে ফিরে যা, এখানে কেন পড়ে আছিস? এইরকম ভাবে বাঙালিদেরকে কিন্তু হেয় করা চলছে বিভিন্ন জায়গায়। আর এই হেয়টা করছে কিন্তু তৃণমূলের প্রশ্রয়। তৃণমূল যদি এইসব লোকেদের, এইসব কমিউনিটির লোকেদের নেতা না বানাতো, তাহলে কিন্তু এরা মাথা চাড়া দিয়ে উঠতে পারতো না। মারোয়াড়ি গুজরাটিরা তৃণমূলের নেতা, আর বাঙালি লোকেরা তাদের পেছনে কর্মী হয়ে খাটে। আমি বলবো বিহারিরা তুলনায় অনেক ভালো। বিহার, উত্তরপ্রদেশের থেকে আসা লোকেরা, তারা বাংলার পুঁজিকে গ্রাস করতে চায় না। তারা এখানে কাজকর্ম করে, এখানে তারা ব্যবসাপত্র করে এবং এখান থেকে ছোটখাটো ব্যবসায়ী করে। তারা ওই রকম ভিকারাম চাঁদমল বা হলদিরামের মতন বড় ব্যবসা করে না।
তারা ছোটখাটো ব্যবসা করছে, বা কেউ দোকানদারি করছে, কেউ ঠেলা লাগাচ্ছে, কেউ রিক্সা চালাচ্ছে, ইত্যাদি ইত্যাদি কাজ করে তারা জীবন জীবিকা নির্বাহ করে, কারণ বিহারে রোজগার কম। স্বাভাবিকভাবেই তাদের পশ্চিমবাংলায় এসে তারা রোজগার করছে, এটার মধ্যে কোনো ভুল নেই। কিন্তু তারা আমাদের পুঁজিকে নিয়ন্ত্রণ করে না। বাংলার পুঁজিকে নিয়ন্ত্রণ করছে কারা? ওই মারোয়ারিরা, ওই গুজরাটিরা। বাংলার বড় বড় স্কুলগুলো চালাচ্ছে কারা? ওই গুজরাটি মারোয়ারিরা। এই গুজরাটি মারোয়ারি কমিউনিটি হচ্ছে বাংলার প্রধান শত্রু। এরা খুব ভালো ব্যবহার করে বাঙালিদের সাথে, দাদা দাদা করে হাত জোর করে কথা বলে, আর বাংলার পুঁজিটাকে শোষণ করে। তাদের সংস্থায় তারা বাঙালিকে কাজে রাখে না। এই বাঙালিকে কাজে না রাখার প্রবণতা বাংলায় কিন্তু প্রচুর। বাংলা থেকে প্রচুর ছেলে মেয়ে বাইরে গিয়ে কাজ করে। কেন করবে? বাংলায় চাকরি আছে, কিন্তু বাঙালির চাকরি নেই। প্রকাশ্যে তারা ঘোষণা করে বাঙালিকে চাকরি দেবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি আইন করে এই ব্যবস্থাটা করেন যে বাংলায় ব্যবসা করতে হলে ভূমিপুত্রদের 70 থেকে 80% চাকরি দিতেই হবে, তাহলে কিন্তু এই অবাঙালিদের রমরমাটা অনেক কমে, অনেক কমে। মারোয়ারি সংস্থা, গুজরাটি সংস্থায় দেখবেন যে ছোটখাটো কাজগুলো সেগুলো তারা বাঙালিদের দিয়ে করায়, বিহারিদের দিয়ে করায়, আর বড় বড় কাজগুলো তাদের আত্মীয় স্বজন, তাদের কমিউনিটির লোকেরাই করে। সেখানে কোনো বাঙালি বিহারিকে ঢুকতেই দেওয়া হয় না। বাঙালি পিয়নের কাজ করবে, বিহারি পিয়নের কাজ করবে, এটা সেটা এনে দেবে, চা এনে দেবে, জল এনে দেবে, এই পর্যন্তই। কিন্তু অ্যাকাউন্টসের কাজ সেখানে কিন্তু তারা মারোয়ারিকেই রাখবে, তারা গুজরাটিকেই রাখবে। এই রকম ভাবেই চলে আসছে দিনের পর দিন। আর এইটা যতদিন না মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙতে পারছেন, তিনি যতই বলুন বাংলা নিজের মেয়েকে চায়, তারপরেও 38% ভোট কিন্তু বিজেপি নিয়ে যায়। তিনি 100% বাঙালির ভোট পান না, 38% ভোট বিজেপি নিয়ে যায়। কেন জানেন? তিনি 100% বাঙালির এখনো হয়ে উঠতে পারেন। হ্যাঁ, বাংলার মানুষের উন্নয়ন করেছেন, রাস্তাঘাট করেছেন, আলো জল বিভিন্ন রকম প্রকল্প দিয়ে বাংলার মানুষের পাশে থেকেছেন, সব ঠিক। কিন্তু বাংলার ছেলে মেয়েদের চাকরির ব্যাপারে বা শিক্ষাক্ষেত্রে যদি তিনি ডোমিসাইল নীতি না আনেন, তাহলে কিন্তু বাঙালি এইভাবেই অবাঙালিদের কাছে বারবার মার খাবে। তাহলে শত্রুটা কে দাঁড়ালো? মূল শত্রু কিন্তু বিহারি যাদেরকে আমরা ভাবছি তারা নন, যারা উত্তরপ্রদেশের লোক তারা নন। মূল শত্রু হচ্ছে তারাই, যারা বাংলার পুঁজিটাকে গ্রাস করে দিচ্ছে। আর এই পুঁজি গ্রাস করতে যারা দিচ্ছে, সেই কংগ্রেস, সেই বামপন্থী, সেই বিজেপি এবং সেই তৃণমূলের নেতারাই দায়ী। রাজনৈতিক নেতাদের সদিচ্ছা নেই যে বাংলার ছেলেরা বাংলাতেই থাকুক, এই সদিচ্ছাটা তাদের নেই। এই যে টোটোর নতুন করে লাইসেন্স দেওয়া হচ্ছে, টোটোর লাইসেন্স শুধুমাত্র যদি বাঙালি ভূমিপুত্রদের দেওয়া হয়, তাহলে কিন্তু প্রচুর বাঙালির কর্মসংস্থান হতে পারে। সেটা না করে বাংলা তো উদার, বাঙালি তো উদার, এরা ঔদার্য দেখাতে গিয়ে বাঙালি ছেলেদের ডিপ্রাইভ করছে। যেখানে বাংলায় ব্যবসা করছে, সেখানে বলা হচ্ছে বাঙালি ছেলে মেয়ে নেব না। এত বড় স্পর্ধা যাদের, তাদের লাইসেন্স কেন ক্যান্সেল করে দেওয়া হচ্ছে না? কেন ক্যান্সেল করে দেওয়া হচ্ছে না? এই যে যত নার্সিংহোম দেখেন, নার্সিংহোম যতগুলো দেখেন, তার 80% মালিকানা কিন্তু ওই মারোয়ারিদের। বাঙালি ডাক্তাররা সেখানে চাকরি করে, বাঙালি ডাক্তাররা নিজেরা নার্সিংহোম খুব কম করেছেন। এই বড় বড় নার্সিংহোমগুলোর মালিকানা কিন্তু ওই মারোয়ারি গুজরাটিদের হাতে। তারাই পুঁজিটাকে নিয়ন্ত্রণ করে। এই পুঁজি যার, শক্তি তার। আজকের দিনে কিন্তু তাই। এই পুঁজিটা কিন্তু বাঙালির হাতে আনতে হবে। আর পুঁজি বাঙালির হাতে আনতে হলে বাঙালিকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আর কর্মসংস্থানের ব্যবস্থা করতে গেলে এই ডোমিসাইল নীতি প্রয়োগ করতে হবে, করতেই হবে। যদি গুজরাট পারে, যদি মহারাষ্ট্র পারে, যদি তামিলনাড়ু পারে, যদি কেরালা পারে, পশ্চিমবাংলাকেও পারতেই হবে। আপনি কি ভাবছেন এই নিয়ে কমেন্ট করে লিখে জানান। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।